এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। প্রথমে সবাইকে স্বাগতম জানাই আমার আরেকটি ভিডিও দেখার জন্য। দিনটা ছিল 30শে ডিসেম্বর। আমরা রওনা হয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে, কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুর যাবার। আর তাই বছরের প্রথম দিনটাই আমরা ভগবানের মন্দির দর্শন দিয়েই শুরু করেছিলাম। আমাদের সাথে আরো দুজন গেছিল, বিপ্লব দা আর মৌসুমী। 1 মাস আগে থেকে টিকিট কাটা সত্ত্বেও আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, তাই আমাদের জেনারেলি যেতে হয়েছিল। তারপর আমরা পৌঁছাই নবদ্বীপে। নবদ্বীপে পৌঁছাতে আমাদের প্রায় 9 থেকে 9.5 ঘন্টার মতন সময় লেগেছিল। তারপর ফাইনালি আমরা চলে আসি নবদ্বীপে। নবদ্বীপে এসে খুব আনন্দ লাগছিল, মনে হচ্ছিল শেষমেশ আসতে পেরেছি নবদ্বীপ ধামে। যেহেতু রাত অনেক হয়ে গেছিল, তাই আমরা মায়াপুরে কোনো হোটেল বুক করতে পারিনি, তাই নবদ্বীপেই আমরা হোটেল খুঁজতে বেরিয়ে যাই। নবদ্বীপের এই হোটেলটি ছিল একদম নদীর পাশে, একদম হোটেলের ভিতর থেকেই নদী দেখা যায়। তবে আমরা এই হোটেলটি বুক করতে পারিনি, কারণ এই হোটেলটা পুরোটাই ফুল ছিল। আর তাই আমরা এই হোটেলটাতে চলে আসি। ছিল তার পরের দিন। আমরা খুব সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি মায়াপুর যাওয়ার জন্য। আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে টোটোতে করে গেছিলাম নদীর পাড়ে। তারপর ওখান থেকে লঞ্চের টিকিট কেটে গেছিলাম মায়াপুরে। লঞ্চে আমাদের মতো আরো অনেক মানুষই যাচ্ছিল সেদিন মায়াপুরে। তবে 31 তারিখের তুলনায় 1 তারিখে এর থেকেও বেশি ভিড় হয়েছিল। ও হ্যাঁ, এই যে নদীটি দেখতে পাচ্ছ, এটি এই জায়গাতে এসে দুটো নদী দুই দিকে ভাগ হয়ে গেছে। একদিকে ভাগীরথী আর আরেকদিকে জলঙ্গি। দেখতে দেখতে আমরা চলে আসি মায়াপুরে। লঞ্চ থেকে নেমেই কিছু দূর হেঁটে আমরা এই মন্দিরটি দর্শন করি। তারপর ওখান থেকে চলে যাই টোটো স্ট্যান্ডে। সেখান থেকে আমরা 2 ঘন্টার জন্য টোটো ভাড়া করেছিলাম সাইট সিন করার জন্য। 2 ঘন্টার জন্য টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা। তারপর আমরা চলে যাই এই সন্ত গৌরীর মঠটিতে। এই মঠটি বাইরে এবং ভিতর দুদিক থেকেই দেখতে খুব সুন্দর, তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে ভিডিও করতে পারি। তারপর চলে আসি গৌরীর আশ্রমে। এখান থেকে বৃন্দা মহারানীকে পরিক্রমা করে চলে আসি শ্রী চৈতন্য মঠে। এটা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। আর এখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজা এই মূর্তিটি, যা ছিল এখানকার অন্যতম একটি আকর্ষণ। তারপর আমরা চলে যাই রাধাকুণ্ডে। রাধাকুণ্ডের এই পুকুরটিতে রয়েছে বিশাল আকৃতির মাছ, আর এই পুকুরটির সামনে গেলে এই মাছগুলোকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়। রাধাকুণ্ডের পাশে রয়েছে গিরি গোবর্ধন। কথিত আছে এখানে নাকি ফুল আর তুলসীর মালা দিয়ে নিজের মনের ইচ্ছা প্রকাশ করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তারপর আমরা চলে যাই শ্যামকুণ্ডে। শ্যামকুণ্ড দর্শন করে আমরা সোজা চলে যাই ইস্কন মন্দিরে। মন্দিরে এসেছি আর প্রসাদ পাবো না এমন তো হতেই পারে না, তাই মন্দিরে ঢুকেই আগে আমরা প্রসাদের জন্য কুপন নিতে যাই। আর আমরা গীতা ভবনের কুপন নিয়েছিলাম, যার দাম ছিল 70 টাকা। প্রসাদের কুপন কেটে আমরা চলে যাই রানাদার ফেমাস নিরামিষ বিরিয়ানি খেতে। রানাদার দোকানের সঠিক লোকেশনটা আমাদের জানা ছিল না জন্য আমরা প্রায় অনেকটা সময় হেঁটে খুঁজে বের করেছিলাম রানাদার দোকান। কিন্তু ভাগ্যক্রমে আমরা রানাদার নিরামিষ বিরিয়ানি সেদিন খেতে পারিনি, কারণ বিরিয়ানি দেওয়া হয় 1টা থেকে, আর আমরা গিয়েছিলাম ঠিক 12টায়। তাই আমরা পাশের দোকানটা থেকে আমার জন্য রুটি আর তারপর অন্য দোকান থেকে সবাই পুরি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসি ইস্কন মন্দিরে। এই সেই বিশাল মন্দির যেটার কাজ এখনো শেষ হয়নি।
আর এর পাশে ছিল শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এখানেই প্রভু শিলা প্রভুপাদকে পুষ্প সমাধি দেওয়া হয়েছিল। সমাধির ভিতরে ব্যাগ, মোবাইল কোনো কিছুই অ্যালাউ ছিল না জন্য আমি ভিতরে ভিডিও করতে পারিনি। আমার ফোন এবং ব্যাগগুলো মৌসুমী আর বিপ্লব দাদের কাছে রেখে আমরা সমাধিটা ঘুরতে গেছিলাম। তারপর আমরা সমাধির চারদিকটা ঘুরে চলে যাই গীতা ভবনের উদ্দেশ্যে, কারণ প্রসাদ দেওয়ার সময় হয়ে গেছিল। এখানে প্রায় অনেকগুলো ভবনেই আলাদা আলাদাভাবে প্রসাদ বিতরণ করা হয়, তবে গীতা ভবনটা ছিল অনেক পিছনে, আমাদের তার জন্য অনেকটা পথই প্রায় হাঁটতে হয়েছিল। অনেকটা রাস্তা হাঁটার পর আমরা চলে আসি গীতা ভবনে। এই যে এটা হচ্ছে সেই গীতা ভবন। তবে আমরা যখন গেছিলাম তখন প্রায় লাইন ফাঁকাই ছিল, আমরা অনেকটাই সামনে দাঁড়িয়েছিলাম। আমরা বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর আমাদেরকে ভিতরে ঢুকতে বলে। ওখানে যাওয়ার পর দেখতে পাই আগে থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছিল। তারপর আমরা গীতা ভবন থেকে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে আসি, আর আসার পর বাইরে দেখতে পাই প্রসাদ গ্রহণের বিশাল লাইন। তারপর আমরা চলে যাই মন্দিরের আর একটা দিকে, ওই দিকে হচ্ছিল গীতা মেলা। গীতা মেলায় ঠাকুরের বিভিন্ন রকমের জিনিসপত্র ছাড়াও নিরামিষ খাবারের অনেক স্টল বসেছিল। আমি আর মৌসুমী স্টলগুলো থেকে কিছু জিনিস কিনে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের গোশালা দর্শন করার জন্য। মায়াপুরের মন্দিরগুলো থেকে গোশালা একটু কিছু দূরেই ছিল, তবে আমরা হেঁটেই গিয়েছিলাম। তবে গোশালায় যাওয়ার জন্য রাস্তায় টোটো এবং গরু গাড়ি দুটোই পাওয়া যায়। এটা ছিল গোশালার মেইন গেট, আর ভিতরে অনেকগুলো স্টল আছে যেখানে দুগ্ধ জাতীয় জিনিস পাওয়া যায়। তার পাশের সিঁড়ি দিয়েই আমরা মেইন গোশালায় চলে গেছিলাম, আর যেখানে ছিল প্রচুর গরু আর মহিষ। তারপর আমরা গোশালা দর্শন করে নিচে এসে দুজন দুটো দই খেয়ে বেরিয়ে আসি। এরপর এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও, কারণ সন্ধ্যাবেলায় আমাদের কাছে ফোন, ব্যাগ কিছু ছিল না, কারণ আমরা ইস্কন মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য, যেখানে ফোন এবং ব্যাগ কোনোটি অ্যালাউ ছিল না। তারপর আমরা ওখান থেকে বেরোনোর পর দেখতে পাই পুরো ইস্কন মন্দির লাইট দিয়ে সাজানো, কারণ পরের দিন নিউ ইয়ার। তারপর আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসি, কারণ লঞ্চের টাইম ছিল 8টা অবধি, আর আমরা তাই 7:30টার ভিতর নবদ্বীপ চলে আসি। নবদ্বীপ এসে আমরা রাত্রের খাবারটাও এই হোটেলটা থেকে সেরে নিয়েছিলাম। যেহেতু বেশি রাত হয়নি, তাই আমরা হোটেলে কিছু সময় রেস্ট করে আবার রাত্রে বেরিয়েছিলাম। তারপর আমরা এই কাকুটার দোকানে আসি কাঁচা আমের চপ খাওয়ার জন্য, যেটা ছিল প্রচুর টেস্টি। আর তারপর চলে যাই এই ফুচকার দোকানটিতে, যেখান থেকে ফুচকা খেয়ে আমরা হোটেলে চলে যাই। আমার ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা।